আসলে ন্যায় বিচার করারও একটা পরিবেশের প্রয়োজন হয়, যে পরিবেশটা না আসলে কিন্তু ন্যায় বিচার নিশ্চিত করা যায় না। তো এই জন্য আজকে ন্যায় বিচারের একটা পরিবেশ তৈরি হয়েছে অনেক রক্তের বিনিময়ে। সেই রক্তের বিনিময়ে একটা ন্যায় বিচারের পরিবেশ তৈরি হওয়ার কারণেই মূলত আমরা মনে করি যে এই ন্যায় বিচারটা নিশ্চিত হয়েছে। আপনি হয়তো বলবেন তাহলে আগের বিচারগুলোকে আমরা কি বলবো? তো আগের বিচারগুলো যে প্রশ্নবিদ্ধ বিচার ছিল, আমরা সব বিচারের ব্যাপারে বলছি না, যেখানেই শুধুমাত্র এই ট্রাইব্যুনালের সাথে রিলেটেড যে মামলাগুলো, যে রায়গুলো হয়েছে, সেই রায়গুলো ব্যাপারে আমাদের বক্তব্যটা ছিল। কারণ এখানে ন্যায় ভ্রষ্ট রায় হিসেবে ব্যারিস্টার রাজ্জাক প্রথম জাজমেন্টের পরপরই কিন্তু তিনি মন্তব্য করেছিলেন শেকড় থেকে শিখরে। এই ট্রাইব্যুনালে যখন আব্দুল কাদের মোল্লা সাহেবের রায় হয়েছিল, এবং মজার ব্যাপারটা কি দেখেন, যে ট্রাইব্যুনাল আব্দুল কাদের মোল্লা সাহেবকে যাবজ্জীবন দিয়েছিলেন, কিন্তু যেখানে আইনে আপনার আপিলের কোনো সুযোগ ছিল না সরকার পক্ষের, সেখানে কিন্তু আপিল সংযোজন করেই ভূতাপেক্ষ সাপেক্ষে ইমপ্লিমেন্টেশনের এই ক্লজ দিয়েই আইন তৈরি করে এপিলেট ডিভিশন জনাব আব্দুল কাদের মোল্লাকে ফাঁসি দিয়েছেন। এবং ফাঁসির বিচার রায়, চূড়ান্ত রায় হওয়ার পরে কিন্তু চূড়ান্ত রায়টা প্রকাশিত হওয়ার আগে একটি শর্ট আদেশের ভিত্তিতে তার ফাঁসিও কিন্তু কার্যকর করে ফেলা হয়েছে। তা আপনি দেখুন, ন্যায় বিচারটা যেখানে মানুষ বিচারালয়ে আশ্রয়ের জন্য আসে এবং নিশ্চিতভাবে ন্যায় বিচার পাবে এটা প্রত্যাশা করি, কিন্তু দিনের পর দিন অপেক্ষা করে। তো আমাদের আদালতে সেই কাজটা বিঘ্নিত হয়েছিল এবং বিভিন্ন কারণে আমাদের এই মামলায়, বিশেষ করে এটি মাজারুল ইসলাম সাহেবের মামলায় এইটা একটা সুযোগ এসেছে যে প্রত্যেকটা মামলায়, বিশেষ করে আব্দুল কাদের মোল্লা সাহেবের মামলা জাজমেন্ট এখানে রেফারেন্স হিসেবে আসছে, মীর কাসেম আলীর মামলাটা আসছে, বা এই ছাড়া বাকি যাদের এই ফাঁসি দেওয়া হয়েছে, যাবজ্জীবন দেওয়া হয়েছে, তাদের মামলারও কিন্তু রেফারেন্স এখানে এসেছে। সব মামলায় যেটা দেখানো হয়েছে সেটা হলো ন্যায় বিচার নিশ্চিত করার জন্য কতগুলো মৌলিক বিষয় খুব জরুরি। সেটা হলো, আপনি যেমন খেলাধুলায় দুইটা প্লেয়ার ফ্রি হ্যান্ডে খেলতে পারলে কিন্তু খেলাটা জমে। এখন আমাদের সময়ে যে আমরা এই ট্রাইব্যুনালে যখন কাজ করেছি, আমরা কোর্টকে বলেছি আমাদেরকে হাত পা বেঁধে পুকুরের ভিতর ফেলে দেওয়া হলো বা সাগরে ফেলে দেওয়া হলো, তারপরে বললো যে আপনি সাঁতার দিয়ে ওই পারে পার হয়ে যান। কারো পক্ষে কিন্তু এই সাঁতার দিয়ে পার হওয়া সম্ভব না। আর এটি মাজারুল ইসলাম সাহেব সৌভাগ্যক্রমে বেঁচে আছেন বিদায় আজকের ওই বাকি অফিসারগুলো এখানে পরিষ্কার করা আমাদের পক্ষে সম্ভব হয়েছে। তো এই জন্য বলছি যে ন্যায় বিচার কোথায় কোথায় এখানে বিঘ্নিত হলো। আমরা যখন আদালতে কোনো একটা পয়েন্ট ট্রাইব্যুনালে তুলে ধরতাম যে এটা লেকিংস আছে, তখন আমাদের যিনি বিচারক ছিলেন তৎকালীন চেয়ারম্যান ট্রাইব্যুনালের, তিনি বললেন যে এই প্রসিকিউশন এটা একটু দেখেন তো, ঠিক আছে, এটা কালকে ঠিক হয়ে যাবে। অর্থাৎ আমরা লেকিংস ধরে দিলাম কোর্টে, কোর্ট এটা নোটেড নিবে আর এই ডাউটটা কিন্তু আসামিকে দিয়ে দেবেন। এটাই ছিল ন্যায় বিচারের মূল জিনিস আর কি। অথচ আমরা কোনো একটা ডাউট তৈরি করার সাথে সাথে এই ডাউটটা পরবর্তী এই সময়ে, অথবা না ঠিক আছে আপনি তো ভুল বলেছেন, এটা এভাবে আপনি ঠিক করে বলেন, তো ওইটাই বলি আবার ওইটাকে সাক্ষীকে রেকর্ড করা হতো ট্রাইব্যুনালে। তো এইভাবেই কিন্তু ন্যায় বিচার পাওয়ার যে রাস্তাটা আমরা ট্রাইব্যুনাল থেকে এটা বুঝতে পেরেছি। এখানে সাক্ষী যথার্থভাবে উপস্থাপন করার সুযোগ হয়নি, সাক্ষীরা ফ্রিলি আসি সাক্ষী দিতে পারেন নাই। আর অন দ্য আদার হ্যান্ড এদের বিরুদ্ধে যে সাক্ষীগুলো দেয়া হয়েছে তাদেরকে কিন্তু তারা ইনসিকিউর করে আনা হয়েছে, তাদেরকে বিভিন্ন সেফ রুমে রাখা হতো। এবং যার যেটা সমস্যা ছিল, আমার অনেক সাক্ষীর সাথে কথা হয়েছে, আমরা প্রশ্ন করেছি তাহলে যে আপনি যে সাক্ষী দিতে আসছেন তার আগে ওই যে সাগর পাড়ের আপনার যে একটা দোকান আছে ওইটা বরাদ্দ দিয়েছে আপনাকে? কয় আমাকে ফুল বরাদ্দ দিবে বলছে, এটা দেয় নাই, অর্ধেক দিয়েছে মাত্র।